প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে। আর যে কর্মসূচি আমরা দিয়েছি সে কর্মসূচি সফল করতে হবে, কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া, অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। আজকে তারা যে সরকার চালাচ্ছে ইউনূস সাহেব, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না, জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে। আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ ব্যান্ড করে, ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে? অসাংবিধানিক ভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে। এখানে অন্য কিছু, সে দীর্ঘদিন ধরে ক্ষমতার লিপ্সা, তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের কোনো আয় রোজগার ব্যবস্থা নেই। এক বেলা খাবার পায় না একটা দিনমজুর যা কামাই করে। আওয়ামী লীগ আমলে তো এই অবস্থা ছিল না। আওয়ামী লীগ আমলে একজন দিনমজুর যে টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো। এখন আর সেই দিন নাই। আজকে কৃষক সার পায় না, সেচ পায় না, বিদ্যুৎ পায় না। আজকে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে, একের পর ইন্ডাস্ট্রি পুরানো অথবা তারা পুড়িয়ে দিয়েছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। সাংবাদিকদের উপরে চরম অত্যাচার, হাজার খানেক সাংবাদিক চাকরি হারিয়েছে, এর ভিতরে কারাগারে বন্দী, অনেকের উপর জুলুম, তাদের এমনকি তাদের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে পুলিশের উপর সব থেকে বেশি অত্যাচার। সে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে মারা, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, পা বেঁধে ঝুলিয়ে রাখা, কসাইখানায় যেমন পশু হত্যা করে, পশু কোরবানি করে যখন ঝুলিয়ে রাখে, ঠিক সেইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা। এই ধরনের অনাচার আর কত চলবে? মানুষ সাথে নীরবে থাকতে পারে না। চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিনিয়ত, এবং যে যখন খুশি যাকে খুশি তাকেই মারবে, কেউ কথা বলতে পারবে না। বাক স্বাধীনতা বলে কিছু নেই, সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে। সংবাদপত্রে এবং সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই। কথা বলি তাদের উপরে জুলুম, এবং অনেক সাংবাদিক আজকে কারাগারে, 6-7 জনকে তো হত্যাই করেছে। এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো তাদের মানে চরম শত্রু। অপরাধটা কি আমাদের? আওয়ামী লীগের অপরাধ কি? পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ সংগঠন করে, এই আওয়ামী লীগকে নিয়ে এবং ছাত্রলীগ আমাদের সেই রাষ্ট্রভাষা বাংলা, মাতৃভাষা, কথা বলার অধিকার আদায়ের জন্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই ছাত্রলীগ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং আওয়ামী লীগ সংগঠনই তো জাতির পিতার সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন। আর সেই সংগঠনের উপরে হামলা করে মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে। আওয়ামী লীগ কোনো পরগাছা না। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন, এবং মাটি মানুষের কথা বলে আওয়ামী লীগ গড়ে উঠেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং সেটা আমরা প্রমাণ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করে দিয়েছেন, এবং মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন। 15ই আগস্ট 1975 সাল আমাদের জাতীয় জীবনের সব থেকে কলঙ্কময় একটা অধ্যায়, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা, আমার 3 ভাই, ভ্রাতৃবধূ, আত্মীয় পরিবার পরিজন সহ 18 জন সদস্যকে। আমি সকলে আত্মার মাগফিরাত কামনা করি। ঠিক ওই 75 সালের 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মম ভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। 2 লক্ষ মা বোনের উপর পাশবিক অত্যাচার হয়েছে। আলবদর রাজাকার, আল শামস বাহিনী করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। নারীদেরকে ওই সেনা ছাউনিতে তুলে দেওয়া হয়েছে। যারা শাহাদাত বরণ করেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কথাই বলবো যে বাংলাদেশ স্বাধীন, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবে। বাংলাদেশ শান্তির দেশ। প্রতিটি মানুষের জীবনে শান্তি এবং মানুষের জীবনের যে মৌলিক অধিকার, সে অধিকার নিশ্চিত করা, সেটাই আমাদের কাজ। আর আওয়ামী লীগই একমাত্র সংগঠন। 2008 সালের নির্বাচনে 233টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। তারপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু। কিন্তু সেই সকল চক্রান্ত অতিক্রম করে আমরা পর পর 3বার, টানা 4বার আমরা ক্ষমতা এসেছি। কিন্তু আমরা যে ক্ষমতা এসেছি সেটা তো ব্যর্থ হয়নি। আমরা বাংলাদেশকে জাতির পিতা যেখানে 1975 সালে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, এরপর আওয়ামী লীগ ক্ষমতা এসেই বাংলাদেশকে আর্থ সামাজিক উন্নয়ন করে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। আজকে বাংলাদেশ কোথায় গেছে? ঠিক এই জুলাই মাস পর্যন্ত, তার আগ পর্যন্ত বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো, সম্মান দেওয়া হতো। বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয়, এবং আমরা তা করতে পেরেছিলাম। যেখানে দারিদ্রের হার 41% উপরে ছিল, আমরা তা কমিয়ে 18.7% নামিয়ে আনি। হত দরিদ্র 25.1% ছিল, আমি 5.6% নামিয়ে এনেছিলাম। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সা আমরা ঘর দিয়েছি। ছাত্রছাত্রীদের বৃত্তি উপবৃত্তি দেওয়া হয়েছে। প্রায় 4 কোটি শিক্ষার্থী উপকৃত হতো। আমরা বিনামূল্যে বই দিতাম। এবারে বই দিতে পারলো না কেন? 1 জানুয়ারি নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি। ছাত্রছাত্রীরা কি আন্দোলন করলো যে আজকে তো আর নতুন বইও পায় না, অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল। বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল। সেখানে আরো 700 কোটি টাকা বেশি তারা দিল, বরাদ্দ দিয়েও বই দিতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ। মানুষের খাবার দিতে পারে না। আমরা ইনফ্লেশন 8 থেকে 9% মধ্যে ধরে রেখেছিলাম, আজকে 14% উপরে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। হ্যাঁ, এখন শীতকাল, শাক সবজির একটু দাম কমেছে, কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি। কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা 2793 মার্কিন ডলার উন্নীত করেছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.025 অর্জন করি 2023-এ। 2400 আমাদের যে প্রান্তিকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে 6.04% আমরা প্রবৃদ্ধি অর্জন করেছিলাম। আজকে সেই নোবেল লরেট ইউনূস সাহেব ক্ষমতা এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্তিকে কমিয়ে এনে 1.81% নামিয়ে আনে। দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি, পিছিয়ে দিচ্ছে। একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, শেয়ার মার্কেটের টাকা সব লুটপাট। আর বাজেটে যত টাকা রেখে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা, ছেলে মেয়েদের বই, বৃত্তি উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম, সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে, এখন আমাদের বাজেটের টাকাও পাচার, এবং মানুষের অর্থ আত্মসাৎ, তার উপর ব্যাংক ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইউনুসের পকেট ভারী। এটাই তারা করে যাচ্ছে। আজকে একটা কথা বলবো, ডক্টর ইউনুস, তার ভাই, ব্রাদার, বোন, তাদের ভাগ্নে, ভাতিজা যে যেখানে আছে, কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে। উপদেষ্টা মন্ডলী, তাদের এবং তাদের পরিবার, স্ত্রী অথবা স্বামী অথবা ভাই, ব্রাদার, ছেলে মেয়ে, কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে। যারা তার ওই চেলা চামুন্ডা ছিল, সমন্বয়করা, তাদের এই 4-5 মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা। তাদের বাপ, ভাই আবার নতুন নতুন বিয়েও করেছে, শ্বশুর বাড়ি কত টাকা কামাই করলো, এই সব কিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে। আমাদের উপরে মিথ্যা আরোপ দেবে, মিথ্যা দোষারোপ করবে, আর নিজেরা একেবারে তুলসী পাতা হয়ে থাকবে, সেটা হয় না।
কাজে সকলকে সজাগ থাকতে হবে। আর যে কর্মসূচি দিয়েছি, এই কর্মসূচি এখানেই শেষ না, কর্মসূচি আরো অব্যাহত থাকবে। জানি এদের কোনো মানবিকতা বলে কিছু নেই, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, মানুষের জীবন কেড়ে নিচ্ছে, মানুষের আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সব অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড করে দিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে। 20 লক্ষ মেট্রিক টন চাল তো আমি রেখে এসেছি, তা চাল গেল কোথায়, কি করছে সেগুলি? যে আজকে চাল দিতে পারবে না, খাবার দিতে পারবে না, তাহলে ক্ষমতায় থাকা কিসের জন্য? শুধু নিজেরাই খাবে। ওই যমুনায় বসে বসে চর্বচর্য লেজ্জ পেয়েও নিয়ে সুখ করে খেয়ে যাবেন, আর আমাদের গরিব মানুষ ডাস্টবিনের কাছ থেকে খাবার কুড়িয়ে খাবে। এটা সহ্য করা যায় না। আমি অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর অন্তত মানুষ এভাবে ডাস্টবিনের খাবার খেতে হয়নি। যে একবেলা খাবার পেত না, সে 2 বেলা 3 বেলাও খাবার পেত, সে ব্যবস্থা আমি করে এসেছিলাম। পুষ্টির নিশ্চয়তা আমি করেছিলাম। ঘরের কাছে আমি তাদের যা চিকিৎসার ব্যবস্থা, ঔষধের ব্যবস্থা করে দিয়েছিলাম। মাতৃ মৃত্যু হার কমিয়েছে, শিশু মৃত্যু হার কমিয়েছে। সুশান্ত, I think we lost her again. আর ওনার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। নেত্রী, আপনাকে লস করছি, আপনার সাউন্ড শুনছি না আমরা। আগে ওনাকে মনে হয় সবাই ফোনও দিচ্ছে কথা বলার সময়, এর জন্য আর একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, এইটা একটা সমস্যা। না, ওকে, I think she's back. দিনে প্লিজ বলেন প্লিজ। আমি ওটাই বলে যাচ্ছি যে আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে, এই জবাব ইউনুসকে দিতে হবে। কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি, এটা ঠিক, তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না। তোমরা সাধারণ মানুষের কাছে যাবে, আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা, গার্মেন্টস শ্রমিক, বর্ণন ইন্ডাস্ট্রির শ্রমিক, আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না, হাহাকার করছে, তাদের কাছে যাবে। আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, আশ্রয়ের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে, তাদের, এবং আমাদের অনগ্রসর জাতি যারা, এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে, তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে, তাদের দাবি আদায়। ব্যাড ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে, আমি বলবো এই ইন্ডো সরকারের কোনো অধিকার নাই এই ব্যাড ট্যাক্স দেওয়ার। ব্যাড ট্যাক্স দিতে হলে আইন করতে হয়, পার্লামেন্টে পাস করতে হয়, উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না। আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার, যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ, এবং এই অবৈধ কার্যক্রমের জন্যই, মানে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে। কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ, এবং সেদিন বেশি দূরে না, এটুকু আমি বলতে পারি। আমি আছি, হ্যাঁ জানি। 5ই আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের 2 বোনকে হত্যা করা। 15ই আগস্ট আমরা বিদেশে ছিলাম, হত্যা করতে পারিনি। সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশের মানুষ, আমার পার্টির নেতাকর্মী তো বারবার আমাকে বাঁচিয়ে আনে। 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল, কারণ কিছু কাজ বাকি ছিল। যুদ্ধ অপরাধীদের বিচার, জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা, এবং দেশকে উন্নত করা। এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম। আজকে আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর, সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই কাজটা বাকি আছে বলেই বোধহয় খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কাজে আমি যত দূরে থাকি, আমার মনটা বাংলাদেশে পড়ে আছে, আর আমি বাংলাদেশেই আছি।
কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না, কিন্তু আমার বাংলাদেশটাই এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি, সেই বার্তাটাই দিতে চাই। আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব। কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি, তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে, এটাই আমি চাই। জাতির পিতা প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে, অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে। না হলে হিরুসের সরকারের দেখলাম একজন উপদেষ্টা 4 লক্ষ টাকার কম্বল বিলাতে 8 লক্ষ টাকা খরচ, ওরা আবার হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। এক উপজেলা থেকে আর এক উপজেলা আবার হেলিকপ্টার লাগে, এই হলো তাদের অবস্থা। তার দেশের মানুষের জন্য কি করবে? নিজেরা করে বা বাড়ি কুল পায় না, নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে, কি গাড়ি কিনবে, কি চলবে, এই নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ তো সেটা করেনি। আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, পাশে ছিল। এক কলমের কথায় সে স্থানীয় সরকারের নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল। আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত প্রতিনিধিরা কাজ করতে পারতো, নিজেরা যেভাবে পারুক মানুষের পাশে তো দাঁড়াতো, মানুষের কষ্ট তো হতো না। কারণ তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি। অবৈধ ইউনূসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার? প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। আজকে সংবিধান সংস্কার করতে চায়, এত বড় দুঃসাহস যে ওই সংবিধানে হাত দেয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 10 মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন। অনেকে কাটাছেড়া করেছে, কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি এবং এই সরকার তা পারবে না। এই অধিকার তাদের নাই, জনগণ সে অধিকার তাদের দেয় না, এটা তাদের মনে রাখতে হবে। কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে, আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা। আমরা সবাই আছি তাদের পাশে। আমাদের বোধ হয় যেদিন অবরোধ সেদিন পূজা আছে, কাজে পূজা থাকে ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনে ওই প্রোগ্রামটা ভিন্নভাবে করা, আরো বেশি লিফলেট প্রচার, মানুষের কাছে দাঁড়ানো, অবরোধ বাদ দিয়ে ওটা করতে হবে। যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে, কারণ আমরা চাই আমাদের দেশের সকল ধর্ম বর্ণের মানুষই তাদের অধিকার সমানভাবে ভোগ করবে, যার যার ধর্ম শেষে পালন করবে। ধর্ম যার যার উৎসব সকলের, এই নীতিটা আমাদের, এই স্লোগান, এটা আমরা মেনে চলবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের যেভাবে বললাম, আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার করে, ওর তো টাকার তো অভাব নাই। বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বা বিদেশে পাচার করেছে। এখন বিদেশে কত টাকা পাচার করেছে সেটা খুঁজে বের করতে হবে। আমাদের বিরুদ্ধে তদন্ত করে। ইউনূসের বিরুদ্ধে 5টা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে। নিজের ট্যাক্স দেয়নি। 666 কোটি টাকার মামলার রায় 6 আগস্ট হওয়ার কথা ছিল। ক্ষমতা এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন, যেটা করতে পারে না। রায়ের জন্য যে মামলা বসে আছে, এবং সে তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে। কাজে আবার আমি বলবো যে এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করে, এবং সেই অধিকার আমরা নিশ্চিত করব। এই প্রত্যয় নিয়ে সবাই এগিয়ে যাও, ইনশাআল্লাহ সাফল্য আমাদের আসবে। জনতার জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে, ভালো থাকো সবাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি তোমাদের। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। অনেক রাত হয়েছে, আমরা দুঃখিত আপনাকে এত রাত। আমি ভালো আছি, তোমরা ভালো থাকো, সাবধানে থাকো। জি, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কাজ। জি জি, বলুন। তালিকা বের করতে করো, প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো। জি, করতেছি আমরা এটা। আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং 14 দলের নেতা জি, কোন জেলা এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দী আছে সেটা তালিকা বের করতে হবে। আর মামলার হিসাবটা করতে হবে। ইউনূস যেভাবে করে, তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে। প্রায় 168 জন শ্রমিক 10টা মামলা করেছে। সে বিদেশে হিসাব দেয়
ওই 168টা মামলা। তো এখন আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে আমরা ওই জন হিসেবে করবো। যেমন আমার বিরুদ্ধে আছে মামলা হলো 100, এখন বোধ হয় 100 কত 93টা না 95টা এরকম হয়ে গেছে। তো 100 এর আগে শুনলাম যে 153, হ্যাঁ 200 ক্রস করছে আপনার নামে। কয়টার খোঁজ পেয়েছো? 200টা 201 হ্যাঁ 250-এর উপরে। তাইলে আমি পিছিয়ে আছি। যেটা আমার 256টা হিসাব, 256টা হিসাব আমি নিজেই পেয়েছি। তাই এখন 256টা হিসাব মানে 256টা মামলা। ওই যে বলতে হবে যে 256টা মামলা এবং আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি, প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসেবে হিসাব করতে হবে। লোক বসাও, ওইটা হিসাব বার করো। ওই একটা মামলায় আছে আপনার সাথে। যতজন করে আসামি ততটা মামলা। ইনুজ যেমন হিসাব করছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি, ওটা বের করো। এটা আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে, জি ঠিক আছে? যেমন আমাদের কালীগঞ্জ, ওখানে মামলা দিয়েছে, তাদের প্রায় 135 জন হচ্ছে এজাহারভুক্ত আসামি আর 5 থেকে 6,000 অজ্ঞাতনামা। এই সব ধরে এক একটা মামলা ধরতে হবে। 150 জন আসামি হলে 150টা মামলা, অজ্ঞাতনামা 5,000 হলে 5,000টা মামলা। ওইভাবে মানে 5,000 150 মামলা, এইভাবে হিসাব করে বের করো, ঠিক আছে? জি এই দায়িত্ব দিলাম, কয়েকজনকে বসাও, আইনজীবীদের কয়েকটা বসাও। আর প্রত্যেকটা বার ইলেকশন জি আমার থেকে তোমাদের বেশি রাত হয়েছে, আমার আর এখনো বেশি বাজে নেই। আর আমি 12টা পর্যন্ত কথা বলি সবার সাথে। তোমরা এইভাবে হিসাব করো, হিসাবগুলি বের করে দাও আমাকে, আচ্ছা এটা প্রচার করো যে কত মামলা দিচ্ছে মামলাবাজ। মামলাবাজের কত মামলা, নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বিরুদ্ধে মামলা দেয়। যাবে কোথায়, পারবে কোথেকে? ওটা ধরে রাখবো, ধরে শাস্তি দেবো, চিন্তা করো না, ঠিক আছে? ভালো থাকো, খোদা হাফেজ। জি জয় বাংলা জয় আর বাংলা যেটা বললাম ওটা করো। জি আচ্ছা, করতেছি। জি জয় জয় বাংলা বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়